গল টেস্টের প্রথম দিন শেষে মুশফিকুর রহিম এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুজনের জন্যই অনেক বড় একটা করতালি। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড বোথ অফ ইউ। 45 রানে যখন 3 উইকেট চলে গেল তখন এমন একটা সিচুয়েশন ছিল যে বাংলাদেশ ওখান থেকে যদি বড় বা ভালো একটা পার্টনারশিপ না গড়তে পারতো, বাংলাদেশ প্রথম দিন শেষেই ব্যাকফুটে থাকতো। যে পার্টনারশিপটা গড়া দরকার শান্ত এবং মুশফিকুর রহিম মিলে, সেই পার্টনারশিপটা গড়লেন, রেকর্ড গড়লেন। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ, 250-র কাছাকাছি চলে গেছে তাদের পার্টনারশিপ। দুই পার্টনারশিপে কে কেমন করলেন একটা ব্যাপার খেয়াল করেন। প্রথম যখন মুশফিক উইকেটে এলেন, মুশফিকের কথাটা আগে বলছি এই জন্য যে মানুষটা সবশেষ 13 ইনিংসে কোনো 59, 15 মতো এভারেজ, টেস্ট দলে তার থাকা উচিত কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেই সময় এরকম একটা সেঞ্চুরি, 105 রানে নট আউট, মোটে 5টা 4 মেরেছেন। মুশফিক অনেক পরিশ্রম করে 100টা করেছেন এবং নিজেকে অনেকটাই সংযত করে নিজের পছন্দের অনেক শট তিনি স্যাক্রিফাইস করে এই 100টা করেছেন। যেটা বলছিলাম, উইকেটে আসার পর মুশফিক শান্তর চাইতে বেশি পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করেছেন। মুশফিক গড়ে 70+ স্ট্রাইক রেটে রান করছিলেন, অন্যদিকে শান্ত কনসলিডেট করছিলেন। শান্ত এবং মুশফিকের এই পার্টনারশিপটা যখন ফার্স্ট সেশন শেষ করলো বাংলাদেশের বোর্ডে, তখন 100 রানও হয়নি, 3 উইকেট ফার্স্ট সেশনে হারিয়ে ফেলেছিল। সেকেন্ড সেশনটা এই দুজন কিভাবে সামাল দেন সেটাই ছিল আলোচনার সবচেয়ে বড় জায়গা, সেটাই ছিল দেখার। দুজন দারুণভাবে সেকেন্ড সেশনটা সামাল দিয়েছেন এবং এই সেকেন্ড সেশনটাই অ্যাকচুয়ালি তাদেরকে বড় রান করার ভিত্তি করে দিয়েছে। প্রথম সেশনের মতো সেকেন্ড সেশনে বাংলাদেশ 90টা রানই করেছে, কিন্তু এই জায়গাতে মুশফিকুর রহিমের পাশাপাশি শান্ত ওই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাটটা করেছেন। দুজনের ব্যাটিংয়ের সবচেয়ে সিগনিফিকেন্ট দিক, তারা গড়ে দুজনে মিলে দুজনের পার্টনারশিপে 5% বলও বিট হননি। তারা 85%-এর বেশি বল একদম মিডলিং করেছেন এবং শ্রীলঙ্কান বোলারদের তারা একদম প্ল্যান করে করে খেলেছেন, প্ল্যানগুলো এক্সিকিউট করতে পেরেছেন। যখনই সুযোগ পেয়েছেন বাউন্ডারি মেরেছেন এবং একটা সিঙ্গেল রান করার বা সিঙ্গেল রান নিয়ে নেওয়ার সুযোগ তারা হাতছাড়া করেননি। একটা ব্যাপার দুজনই খুব ভালো জানতেন, দিন শেষে রান করতে হবে, আর সেই রান করার জন্য তারা খুব ক্যালকুলেটিভ ব্যাটিং করে গেছেন। যেমন ধরেন শ্রীলঙ্কান যে ডেবিউটেন্ট যিনি প্রথমে 2 উইকেট পেলেন, সবচেয়ে বেশি রান কিন্তু তিনিই দিয়েছেন। এই দুজনই তাকে টার্গেট করেছিলেন এবং টার্গেট করে তার বলেই সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন, তার বলেই সবচেয়ে বেশি রান দিয়েছেন। গড়ে তিনি 4-এর উপর ইকোনমিতে রান দিয়েছেন। অর্থাৎ এই যে আমি বলছিলাম যে একদম প্ল্যান করে ব্যাট করা, কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করবে, টির আগে লাস্ট 3 ওভার কিভাবে ব্যাট করবে, মাঝখানের 5 ওভার কিভাবে ব্যাট করবে, সব কিছু যেন শান্ত এবং মুশফিকের প্ল্যান অনুযায়ী হয়েছে। থার্ড সেশনে আমরা শান্তকে বেশি অ্যাগ্রেসিভ হতে দেখেছি। অনেকগুলো সুইপ শট তিনি খেলেছেন, যেটা সেকেন্ড সেশনে আমরা খুব কম দেখেছি। মুশফিক সুইপ শট খেলার জন্য বিখ্যাত। সুইপ শট তার সবচেয়ে ফেভারিট শটগুলোর একটা, যেটা আমি আগেই বলছিলাম যে অনেক ফেভারিট শটও মুশফিক স্যাক্রিফাইস করেছেন, বা আগে যেভাবে যে পরিমাণে খেলতেন অনেক কম খেলেছেন। থার্ড সেশনে বা লাস্ট সেশনে শান্ত সুইপ শট খেলা শুরু করেছেন। আপনাদের মনে রাখা জরুরি যে গলের এই মাঠটা নর্মালি স্পিন ফ্রেন্ডলি এবং আগে এই গত বছরে যে 4টা টেস্ট হয়েছে 4.4 ডিগ্রি পর্যন্ত এই মাঠে প্রথম দিনে বল টার্ন করেছে, কিন্তু এই টেস্টটার প্রথম দিনে সবচেয়ে কম, গত 5 টেস্টের মধ্যে গলে সবচেয়ে কম টার্ন করেছে 3.1 ডিগ্রি। এটা বাংলাদেশের জন্য আপনি বলতে পারেন যে বেশ ভালো একটা সুবিধা দিয়েছে। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে চেয়েছেন সেভাবে বিভিন্ন জায়গায় গ্যাপগুলো পিক করতে পেরেছেন, প্রয়োজনে ডাউন দ্য উইকেটে সে শট খেলতে পেরেছেন, প্রয়োজনে তারা সুইপ শটও খেলতে পেরেছেন। অর্থাৎ তারা উইকেটের টার্ন অ্যান্ড বাউন্সকে ট্রাস্ট করেছেন, ট্রাস্টে নিয়ে ইনিংসগুলো খেলেছেন। মুশফিক তার 12তম 100টা পেয়ে গেছেন। এই মাঠেই তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 200 করেছিলেন। মুশফিকের জন্য অ্যাকচুয়ালি এটা পয়া মাঠ এবং সেই পয়া মাঠে মুশফিকের জন্য কামব্যাকের জন্য এরকম একটা ইনিংস খুব জরুরি ছিল। মুশফিকের কথা বলো এবার শান্ত তো বলছিলাম যে তৃতীয় সেশনের শুরু থেকে মোটামুটি বেশ কিছু সুইপ শট খেলেছেন। শান্তর যে বিষয়টা শুরুতে আপনি খেয়াল করে দেখেন, তিনি যখনই একটু রান দরকার হয়েছে ডাউন দ্য উইকেটে এসে সোজা মেরেছেন, যখনই ডাউন দ্য উইকেটে এসে সোজা মেরেছেন সেটা সরাসরি বোলারের মাথার উপর দিয়ে 2 4 1 ছক্কা ঠিক এইভাবেই মেরেছেন। প্রথম সেশনে আপনি শান্তকে স্কোয়ার অফ দ্য উইকেট
পুল শট কয়টা খেলতে দেখেছেন? খুব কম। শান্ত প্রথম সেশনে সোজা সোজা খেলে মিডলিং করে নিজের আইসাইট করেছেন, বলের সঙ্গে ব্যাটের কন্ট্যাক্টটা ঠিক করেছেন। সেকেন্ড সেশনে শান্ত, যে বলা হয় কমেন্টেটররা বা বিশ্লেষকরা যে বলে নকিং দ্য বল অ্যারাউন্ড, যে বল এদিক ওদিক নক করে এক এক করে নেওয়া, প্রয়োজনে বাউন্ডারি বের করা, সেই ইনিংস খেলেছেন। থার্ড সেশনে গিয়ে শান্ত অ্যাগ্রেসিভ হয়েছেন তুলনামূলক বাকি দুই সেশনের চেয়ে বেশি, এবং শেষ সেশনেই বাংলাদেশ সবচেয়ে বেশি রান তুলেছে। এবং শান্তর যে 100টা বা শান্তর যে সেলিব্রেশনটা, শান্তকে নিয়ে যে ট্রল করা হচ্ছিল, তাকে যেভাবে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো একটা অন্যায় করা হলো, সরানোটা অন্যায় না, তাকে না জানিয়ে তার সঙ্গে আলোচনা না করে সরানোটা অন্যায় হয়েছে। এই যে শান্তর সঙ্গে যা যা করা হয়েছে, শান্ত এর সব কিছুই হয়তোবা মনের ভেতরে পুষে রেখেছিলেন, হয়তো মাথার ভেতরে রেখেছিলেন। শান্ত সবকিছু কাউকে সমালোচনার জবাব দেওয়ার জন্য না, নিজের জন্যই হয়তো সেঞ্চুরিটা করলেন। দারুণ একটা সেঞ্চুরি করলেন, ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিলেন। বাকি তিনজন, মুমিনুল খুব পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি যে ভুলটা তিনি এর আগে করে যে বলারের বলে যে ফিল্ডারের কাছে 21 রানে লাইফ পেয়েছিলেন, একই শট খেলতে গিয়ে একই বোলারের বলে একই ফিল্ডারের কাছে স্লিপে ক্যাচ দিয়েছেন। বিজয় জাতীয় দলে ফেরার পর থেকে রান পাচ্ছেন না এবং বেশ বাজে ফর্মের দিকে যাচ্ছেন। বোধ করি বিজয়কে আরও কিছু সুযোগ দেওয়া হবে। সাদমান টিপিক্যাল টেস্টের আউট হয়েছেন, শুরু থেকে তাকে সে কিনা লাগলেও খুব বেশি কনফিডেন্ট লাগছিল না। 292 3 উইকেটে এই পার্টনারশিপটা কতটুকু যাবে তার উপরে অনেকটাই নির্ভর করবে বাংলাদেশ ইনিংস কতটুকু যাবে। তবে বাংলাদেশ যে অবস্থানে আছে, এখান থেকে একটা বড় রান করা বাংলাদেশের অবশ্যই উচিত। সেটা যদি বাংলাদেশ করতে না পারে, তাহলে সেটা ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই। এক্সপেক্ট করবো বাংলাদেশ এই 292কে ছাপিয়ে এটা 400 সম্ভব হলে 500 পর্যন্ত টেনে নিয়ে যাবে। আর সেজন্য ফার্স্ট সেশন, দ্বিতীয় দিনের ফার্স্ট সেশন খুব জরুরি।